হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার যে ইকোনমিক্স সাবজেক্টে যে ইকোনমিক্স এর যে ইউনিট 5 আছে, ঠিক আছে, ইভলভিং ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি, এখান থেকে তোমার 8খানা এমসিকিউ আসবে। তো আমি এখন এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো করাচ্ছি। তো দেখো, আমরা লাস্ট ক্লাসে কি পয়েন্ট গুলো নিয়ে ডিসকাশন করেছিলাম। যদি তোমার কি পয়েন্ট গুলো যদি নলেজে থাকে, কি পয়েন্ট গুলো যদি মাথায় থাকে, তাহলে তুমি এমসিকিউ গুলো ইজিলি করতে পারবে। তো যদি করা না থাকে, কি পয়েন্টগুলো জানা না থাকে, কি পয়েন্টের ক্লাসটা তুমি দেখে নাও। এবং যারা আমাদের কোচিং এ পড়ো, পিডিএফ তো প্রোভাইড করেইছি, সেই পিডিএফটা দেখে ভালো করে পড়ে নাও, তারপর তুমি এমসিকিউ গুলো করতে পারবে। ইজি ইজি এমসিকিউ তেমন কিছু না। ঠিক আছে, তো দেখো, প্রথমে একটা করে কোশ্চেন বলছি। ভারতীয় অর্থনীতিতে উদারীকরণের পূর্ববর্তী সময় কোনটা? বলছে ভারতবর্ষের অর্থনীতিতে উদারীকরণের পূর্ববর্তী সময় কোনটা। তো উদারীকরণ ভারতে শুরু হয়েছিল 1991 সালে। তাহলে 1991 সালের আগেই হবে উদারীকরণের পূর্ববর্তী সময়। তাহলে তুমি বুঝতেই পারছো কোন অ্যান্সারটা হতে পারে। এই যে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে 1951 সাল থেকে 1991 সাল পর্যন্ত। নেক্সট কোশ্চেন, ভারতীয় অর্থনীতি উদারীকরণের পরবর্তী সময় কোনটা? নিশ্চয়ই 1991 পরে হবে। নিশ্চয়ই 1991 পরে হবে, কারণ 1991 সালে উদারীকরণ শুরু হয়েছিল। তাহলে 1991 পরেই হবে। 1991 সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত। নেক্সট 3 নম্বর কোশ্চেন কি বলেছে? নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় অর্থনীতিতে উদারীকরণের পরবর্তী সময়ে ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত গঠনে পরিবর্তনের মধ্যে পড়ে না? জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনে পরিবর্তনের মধ্যে পড়ে না। আবার বলছি, এই যে 4টে বিষয় বলেছে, তার মধ্যে কোনটি ইন্ডিয়ান ইকোনমিক্সে উদারীকরণের পরবর্তী সময়ে ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনের মধ্যে পড়ে? দেখো, এখানে অ্যান্সারটা কি হচ্ছে, এই সময় সেবা ক্ষেত্রের প্রসার অর্থনৈতিক উন্নতির লক্ষ্য না। না, এটা হবে না। এই যে সেবা ক্ষেত্রের প্রসার অর্থনৈতিক উন্নতির লক্ষ্য, এটা কবে? উদারীকরণের পরে, উদারীকরণের আগে ছিল না। 3-এর অ্যান্সারটা হবে, 3-এর অ্যান্সার। 4, উদারীকরণের সময় অর্থাৎ 1991 সালে ভারতের জাতীয় আয়ে তৃতীয় ক্ষেত্রের অবদান কি? সার্ভিস সেক্টরের অবদান কি 1991 সালে সবচেয়ে বেশি ছিল। ঠিক আছে, তো উদারীকরণের সময় 1991 সালে ভারতের জাতীয় আয়ের তৃতীয় ক্ষেত্রের অবদান কত ছিল? নাই বলেছি ডেটাটা 39.2%। এগুলো সব লেখানো ছিল, এইগুলো সব কটা পয়েন্ট লেখানো আছে। 5 নম্বর, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় অর্থনীতিতে উদারীকরণের পরবর্তী সময়ে ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত গঠনের পরিবর্তনের বিষয় নয়? বলছে নিচে 4টে বিষয়ের মধ্যে কোনটা ইন্ডিয়ান ইকোনমিক্স উদারীকরণের পরবর্তী সময়ে জাতীয় আয়ের ক্ষেত্রগত গঠনে জাতীয় আয়ের ক্ষেত্রগত গঠন পরিবর্তনের বিষয় নয়? কারেক্ট অ্যান্সারটা কোনটা হবে জানো? বলছে এই সময় মাধ্যমিক ক্ষেত্রের তুলনায় সেবা ক্ষেত্রের অবদান সবসময় কম হয়। বলছে ভালো করে কোশ্চেনটা পড়ো, তাহলে তুমি অ্যান্সার দিতে পারবে। 4টে অপশন দিয়েছে, বলছে কোনটা ইন্ডিয়ান ইকোনমি উদারীকরণের পরবর্তী সময়ে জাতীয় আর ক্ষেত্রগত গঠনের পরিবর্তনের বিষয় নয়। এটা কারেক্ট অ্যান্সার, এটা হবে 9 বলেছে কোনটা। ঠিক আছে, এই সময় মাধ্যমিক ক্ষেত্রের তুলনায় সেবা ক্ষেত্রের অবদান সবসময় কম। না, এটা ভুল লেখা আছে। 6 নম্বর কোশ্চেনে কি বলছে? নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় অর্থনীতিতে উদারীকরণের পূর্ববর্তী সময়ে ভারতের জাতীয় আয়ের পেশাগত বন্টনের পরিবর্তন নয়? কোনটা পেশাগত বন্টনের পরিবর্তন নয়? এই সময় প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা ভালো করে কোশ্চেনটা পড়বে। 9 বলেছে, 9। ঠিক আছে, তো এই সময় প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। 7 নম্বর কোশ্চেন, উদারীকরণের সময় 1991 সালে ভারতের জাতীয় আয় 1991 সালে ভারতের জাতীয় আয় পেশাগত বন্টনে প্রাথমিক ক্ষেত্রের অবদান কত ছিল? পেশাগত বন্টনে প্রাথমিক ক্ষেত্রের অবদান কত ছিল? 67.4%। এটা হবে কারেক্ট অ্যান্সার। 8 নম্বর, বলছে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় অর্থনীতিতে উদারীকরণের পরবর্তী সময়ে জাতীয় আয়ে পেশাগত বন্টনের পরিবর্তন নয়? কোনটা পেশাগত বন্টনের পরিবর্তন নয়? এটা কি হবে? এই সময়
প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা হ্রাস পেলেও এই ক্ষেত্রে সব থেকে বেশি সংখ্যক জনসংখ্যা নিযুক্ত। এটা হবে কারেক্ট অ্যান্সার। এই সময় প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা হ্রাস পেলেও এই ক্ষেত্রে মানে প্রাথমিক ক্ষেত্রে এই ক্ষেত্রে সব থেকে বেশি জনসংখ্যা নিযুক্ত। নয়টা। বলছে ভারতে পঞ্চশী পরিকল্পনা শুরু হয় কত সালে? তো জানো পঞ্চশী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সাল থেকে। 1951 সালের 1 এপ্রিল। 10 নম্বর বলছে বর্তমানে 2024 সালে ভারতের জাতীয় আয় কোন ক্ষেত্রে অবদান সব থেকে বেশি? বর্তমানে ভারতবর্ষের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম কোন ক্ষেত্রে অবদান বেশি? এটা তো তোমরা জানো। কোন ক্ষেত্রে এখন এখন আমাদের দেশে যত টাকা ন্যাশনাল ইনকাম হয় তার মধ্যে কোন ক্ষেত্রে অবদান বেশি? প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র, সেবা ক্ষেত্রে অবদান সবচেয়ে বেশি। সেবা ক্ষেত্র মানে তৃতীয় ক্ষেত্র। 11টা। বলছে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি জাতীয় অর্থনীতির আয়ের উৎসের দিক থেকে প্রাথমিক ক্ষেত্রের অবস্থানের মধ্যে পড়ে না? মানে প্রাথমিক ক্ষেত্রের মধ্যে কোনটা পড়ে না? এর মধ্যে কোনটা? দেখো পড়েছি আমরা সুন্দর করে বারবার বলছি যে কি পয়েন্ট গুলো লিখেছি এগুলো ভালো করে পড়বে। আমি বারবার বলছি কি পয়েন্ট গুলো কিন্তু ভালো করে পড়বে। দেখো এই কি পয়েন্ট গুলো দেখতে পাচ্ছ? দেখো কি পয়েন্ট গুলো সব লেখানো আছে। এটা শুধুমাত্র 10 পাতার কি পয়েন্ট লেখা আছে 5 নম্বর চ্যাপ্টার। দেখো এর মধ্যে সব লেখা আছে। এর বাইরে কোনো কোশ্চেন নেই। সমস্ত কোশ্চেন এর মধ্যে কভার করবে। সুতরাং তোমাকে কি পয়েন্ট গুলো ভালো করে পড়তে হবে। বলছে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি জাতীয় আয়ের মানে জাতীয় অর্থনৈতিক আয়ের উৎসের দিকে প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে না? কোনটা? শিল্প প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে। 12 নম্বর নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি জাতীয় অর্থনৈতিক আয়ের উৎসের মাধ্যমিক ক্ষেত্রের মধ্যে কোনটা পড়ে না? মাধ্যমিক ক্ষেত্রের মধ্যে কোনটা পড়ে না? তো বলো শিল্প মাধ্যমিক ক্ষেত্রের মধ্যে পড়ে, নির্মাণ কাজ মাধ্যমিক ক্ষেত্রের মধ্যে পড়ে, বিদ্যুৎ সরবরাহ মাধ্যমিক ক্ষেত্রের মধ্যে পড়ে। মাধ্যমিক ক্ষেত্রের মধ্যে পড়ে না কোনটা? কৃষি। কৃষি মাধ্যমিক ক্ষেত্র। 13 নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি জাতীয় অর্থনৈতিক আয়ের উৎসের দিক থেকে তৃতীয় ক্ষেত্রের মধ্যে পড়ে না? কোনটা তৃতীয় ক্ষেত্রের মধ্যে পড়ে না? দেখ তৃতীয় ক্ষেত্রের মধ্যে কোনটা পড়ে না? শিল্প। শিল্প মাধ্যমিক ক্ষেত্রের মধ্যে পড়ে। শিল্প তৃতীয় ক্ষেত্রের মধ্যে পড়ে না। তৃতীয় ক্ষেত্রের মধ্যে পড়ে কোনটা? ব্যবসা বাণিজ্য, পরিবহন, ব্যাংকিং ও বিদ্যুৎ। এবারে বর্তমানে 2024 সালে ঠিক আছে ভারতের জাতীয় আয়ের প্রাথমিক ক্ষেত্রের অবদান। বর্তমানে ভারতের জাতীয় আয়ে প্রাথমিক ক্ষেত্রের অবদান ঠিক আছে প্রাথমিক ক্ষেত্রের অবদানটা বলো। তো প্রাথমিক ক্ষেত্রের অবদান হচ্ছে 17.6%। কত? 17.6%। মাধ্যমিক ক্ষেত্রের অবদান কত? মাধ্যমিক ক্ষেত্রের অবদান হচ্ছে 27.5%। আর সেবা ক্ষেত্রের অবদান কত? তোমার 54.9%। এই পার্সেন্টেজ গুলো পড়বে। হ্যাঁ, এই পার্সেন্টেজ গুলো তো অবশ্যই পড়বে। কত নম্বর নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত গঠনে পরিবর্তনের বিষয় নয়? মানে কোনটা জাতীয় আয়ের ক্ষেত্রগত গঠনে পরিবর্তনের বিষয় নয়? এর অ্যান্সারটা হবে সামাজিক চেতনার হ্রাস। কোশ্চেন করেই বলতে পারবে। এর মধ্যে বলছে কোনটা জাতীয় আয়ের ক্ষেত্রগত গঠনের পরিবর্তনের বিষয় নয়? প্রাথমিক ক্ষেত্রের অবদান হ্রাস, মাধ্যমিক ক্ষেত্রের অবদান বৃদ্ধি, ঠিক আছে, আর মাধ্যমিক ক্ষেত্রের তুলনায় সেবা ক্ষেত্রে বৃদ্ধির হার। এইগুলোই তো বলেছে জাতীয় আয়ের ক্ষেত্রে গঠন। ঠিক আছে তো? কিন্তু এটা তো বলেনি সামাজিক চেতনার হ্রাস। 18 পেশাগত কাঠামোয় কৃষি, বনভূমি, মৎস্য চাষ, খনিজ উৎপাদন এতে নিযুক্ত কর্মীদের পেশাগত ক্ষেত্রকে বলা হয় কি? বলছে পেশাগত কাঠামো কৃষি,
বনভূমি, মৎস্য চাষ, খনিজ উৎপাদন ইত্যাদি নিযুক্ত কর্মীদের পেশাগত কি বলা হয়? প্রাথমিক ক্ষেত্র বা প্রাথমিক পেশাগত কাঠামো, এটাকে বলা হয় প্রাথমিক। 19। এটা কি বলেছে? পেশাগত কাঠামোয় শিল্প, নির্মাণ কাজ, বিদ্যুৎ, জল সরবরাহ ইত্যাদি নিযুক্ত কর্মীদের পেশাগত ক্ষেত্রে কি বলা হয়? এটা যে মাধ্যমিক ক্ষেত্র। এটা যে মাধ্যমিক ক্ষেত্র, ঠিক আছে? এটাই মাধ্যমিক ক্ষেত্র। 1993। 20টা পেশাগত কাঠামোয় ব্যবসা বাণিজ্য, পরিবহন, ব্যাংকিং ও বীমা, যোগাযোগ ইত্যাদি নিযুক্ত কর্মীদের পেশাগত ক্ষেত্র কি বলা হয়? সেবা ক্ষেত্র বা টার্সিয়ারি সেক্টর, তৃতীয় ক্ষেত্র। বারবার বলছি, আমি তোমাদের বারবার একটা কথাই বলছি যে কি পয়েন্ট দিয়েছি, ঠিক আছে? 5 নম্বর চ্যাপ্টারে যে কি পয়েন্ট দিয়েছি, কি পয়েন্ট গুলো তোমরা ভালো করে রিড করো। বারবার বলি, ভালো করে বারবার করে রিড করো, বারবার রিড করো। তারপর কিন্তু তুমি এমসিকিউটা বসো। তারপর তুমি এমসিকিউটা পারবে। আমি বারবার বলছি এমসিকিউ পারবে। এই যে কি পয়েন্টটা দিয়েছিল, দেখো কি পয়েন্ট 10 পাতার কি পয়েন্ট দিয়েছিল। এই 5 নম্বর চ্যাপ্টারের কি পয়েন্ট 10 পাতা দিয়েছিল। এই 10 পাতা ভালো করে রিড করে নাও। এইগুলোই কিন্তু এমসিকিউর মধ্যে কভার করছে। এই পয়েন্টগুলো ভালো করে বারবার করে পড়ো, বারবার করে পড়ো। প্রিভিয়াস ভিডিওতে আমি এটা বলেছি। আচ্ছা, 21 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি পেশাগত কাঠামো বা জীবিকা কাঠামো প্রাথমিক ক্ষেত্রে, প্রাথমিক ক্ষেত্রের মধ্যে কোনটা পড়ে? দেখো না, কৃষি প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে, বনভূমি পড়ে, মৎস্য চাষ পড়ে, কিন্তু পড়ে না কোনটা? শিল্প। শিল্প প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে না, কারণ শিল্প তো মাধ্যমিক ক্ষেত্র। এবারে কোনটা দ্বিতীয় ক্ষেত্র মধ্যে পড়ে না? কোনটা দ্বিতীয় ক্ষেত্রের মধ্যে পড়ে না? দেখো, কোনটা বলছে দ্বিতীয় ক্ষেত্রের মধ্যে কোনটা পড়ে? কৃষি। কৃষি কিন্তু দ্বিতীয় ক্ষেত্রের মধ্যে পড়ে না। তৃতীয় ক্ষেত্রের মধ্যে পড়ে কি? শিল্প, নির্মাণ কাজ, জল সরবরাহ, এগুলো সব দ্বিতীয় ক্ষেত্রের মধ্যে পড়ে। দ্বিতীয় ক্ষেত্রের মধ্যে পড়ে না কোনটা? কৃষি। 23 নিম্ন এর মধ্যে কোনটা তৃতীয় ক্ষেত্রের মধ্যে পড়ে না? কোনটা তৃতীয় ক্ষেত্রের মধ্যে পড়ে না? দেখো, ব্যবসা বাণিজ্য তৃতীয় ক্ষেত্রের মধ্যে পড়ে, পরিবহন পড়ে, ব্যাংকিং বিমা পড়ে। পড়ে না কোনটা? শিল্প। শিল্প তৃতীয় ক্ষেত্রের মধ্যে পড়ে না। তুমি দেখতে হবে একই, দেখো তোমাকে তুমি সিম্পলি ভাবো, তোমাকে বুঝতে হবে প্রাথমিক ক্ষেত্রের অবদান কত পার্সেন্ট, মাধ্যমিক ক্ষেত্রে অবদান কত পার্সেন্ট, আর সেভাবে অবদান কত পার্সেন্ট। এগুলো পড়িয়েছি আমি। প্রাথমিক ক্ষেত্রে উদাহরণ করো, মাধ্যমিক ক্ষেত্রে উদাহরণ করো, সব ক্ষেত্রে উদাহরণ দেখেছেন, প্রাথমিক মেধা। ঠিক আছে? এই কোশ্চেন গুলো স্যার লেখা ছিল, আমি বলছি তো লেখা ছিল এগুলো সব। এই দেখো, আমি দেখিয়েছি কোথায় কোথায় লেখা ছিল, দেখো। এই দেখো, লিখেছিলাম উদারীকরণের শুরুতে, ঠিক আছে, প্রাথমিক ক্ষেত্রে কত কি নিযুক্ত ছিল সব লেখা ছিল। এই ডেটাটা ভালো করে পড়ো, এই ডেটা পড়বে, সব লেখা ছিল। তারপর দেখো এই ডেটাটা, সব ডেটাগুলো দেওয়া ছিল, সব ডেটাগুলো দেওয়া ছিল। এই দেখো ডেটাগুলো দেওয়া ছিল, সব পড়তে হবে। জাতীয় আর 3টি ক্ষেত্র উদাহরণগুলো পড়তে হবে, এগুলিতে এতক্ষণ ধরে পড়ছি। তারপর দেখো এই ডেটা পড়বে, এই সমস্ত ডেটাগুলো পড়তে হবে। এই ডেটাগুলোর উপরে কিন্তু এমসিকিউ তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, 24 নম্বর, বর্তমানে 2022 সালে ভারতে প্রাথমিক ক্ষেত্র, প্রাথমিক ক্ষেত্রে কর্মে নিযুক্ত জনসংখ্যা কত? এই মাত্র দেখালাম। তো বর্তমানে 2022 সালে ভারতে প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা কত? এগুলো তোমাকে মুখস্থ করতে হবে ডেটা করো। 24 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে 42.9। তাহলে বর্তমানে 2022 সালে ভারতে প্রাথমিক ক্ষেত্র বা পেশাগত কাঠামোয়, প্রাথমিক ক্ষেত্রে পেশাগত কাঠামোয় কর্মে নিয়োগের জনসংখ্যা কত? 42.9%। 25 নম্বর, বর্তমানে 2022 সালে ভারতের দ্বিতীয় ক্ষেত্র বা, হ্যাঁ দ্বিতীয় ক্ষেত্র মানে কি বললাম? মাধ্যমিক ক্ষেত্রে কর্মে নিযুক্ত জনসংখ্যা কত? কর্মে নিযুক্ত জনসংখ্যা কত? এটা হবে 26.1%। কি লিখলাম? 26.1%। 26 নম্বর কি বলেছে? বর্তমানে 2022 সালে
সেবা ক্ষেত্রে মানে টার্সিয়ারি সেক্টরে পেশাগত কাঠামো কর্মে নিযুক্ত জনগণ এখানে হবে 31%। এই যে 31%। 2015 সালে জানুয়ারি মাসে ভারত সরকার পরিকল্পনা কমিশনের অবনতি ঘটিয়ে, ঠিক আছে, 2015 সালে জানুয়ারি মাসে ভারত সরকার পরিকল্পনা কমিশনের অবনতি ঘটিয়ে কি গঠন করে? নীতি আয়োগ। এই যে নীতি আয়োগ গঠন করে, নীতি আয়োগ। এবার বলতে পারি যে নীতি আয়োগের প্রথম বলো, তখন বলবে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগ। তাহলে কি বললাম? পরিকল্পনা কমিশনের অবনতি ঘটিয়ে 2015 সালে ভারত সরকার কি নিয়ে এসেছে? নীতি আয়োগ নিয়ে এসেছে। আঠাশ নম্বর, বর্তমানে কর্মসূচির দিক থেকে ভারতে কিসের উপর নির্ভরশীলতা এখন বর্তমান? প্রাথমিক ক্ষেত্র। অর্থনীতিবিদ ক্লার্ক ফিশার এবং কুজনেট জাতীয় অর্থনীতিকে আয়ের উৎসের দিক থেকে কয় ভাগ করে? তিন ভাগে ভাগ করে। তিনটি হবে অ্যান্সার 30-এরটা। জাতীয় অর্থনীতির আয়ের উৎসের দিক থেকে ড্যাশ ক্ষেত্রের মধ্যে আছে কৃষি, বনভূমি, মৎস্য চাষ। প্রাথমিক ক্ষেত্রের মধ্যে 31-এরটা। জাতীয় অর্থনীতির আয়ের উৎসের দিক থেকে ড্যাশ ক্ষেত্রের মধ্যে আছে শিল্প, নির্মাণ কাজ, বিদ্যুৎ, গ্যাস, জল সরবরাহ। কি? মাধ্যমিক। বত্রিশ, জাতীয় অর্থনীতি আয়ের উৎসের দিক থেকে ড্যাশ ক্ষেত্রের মধ্যে আছে ব্যবসা বাণিজ্য, পরিবহন, ব্যাংকিং, বীমা, যোগাযোগ, এইগুলো। তাহলে 32 নম্বর অ্যান্সারটা কি হবে? টার্সিয়ারি সেক্টর, মানে তৃতীয় ক্ষেত্র। এবার বলছে ভারতীয় অর্থনীতিতে সেবা ক্ষেত্রের প্রসার উন্নতির লক্ষ্য। ভারতবর্ষের অর্থনীতিতে সেবা ক্ষেত্রে যত প্রসার হবে তত উন্নতি করবে, তো উন্নতির লক্ষ্য 33 হবে 1।34, জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনে ভারতীয় অর্থনীতিতে প্রাক হিসাব তত্ত্বের বাস্তব প্রতিফলন ঘটেছে। মানে ক্লার্ক ফিশার তত্ত্বে যে কথা বলেছিল সেখানে তার বাস্তব প্রতিফলন ঘটেছে। কোথায়? জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টন। জাতীয় আয়ের ক্ষেত্রগত কাঠামোর পরিবর্তন ভারতীয় অর্থনীতির উন্নতির কি? ভারতীয় অর্থনীতির উন্নতির লক্ষ্য। 36, ভারতীয় অর্থনীতিতে জীবিকা কাঠামোয় যে পরিবর্তন ঘটেছে তাতে ক্লার্ক ফিশার তত্ত্বের দেখো আগেরটা ছিল, এখানে কোশ্চেনটা পড়বে, এখানে বলে যে ভারতবর্ষ অর্থনীতির জীবিকা কাঠামোয় যে পরিবর্তন ঘটেছে ক্লার্ক ফিশার তত্ত্বের তার বাস্তব প্রতিফলন ঘটেনি। কিন্তু এখানে কি বলেছিল কোশ্চেনটা? এটা বলেছিল জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টন, আর এখানে বলেছে কি জাতীয় আয় ক্ষেত্রগত বন্টন করেনি, জীবিকা কাঠামোর যে পরিবর্তন, জীবিকা কাঠামো একটু আলাদা কোশ্চেন ছিল। মানে ক্লার্ক ফিশার তত্ত্বে যা বলা ছিল জীবিকা কাঠামোয় যে পরিবর্তন হয় তার বাস্তব প্রতিফলন ঘটেনি, কিন্তু জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টন এটা বলেছে তার বাস্তব প্রতিফলন ঘটেছে। 37, ড্যাশ কাঠামো বলতে দেশের জনসমষ্টির উপজীবিকার বিভিন্ন রূপ, অর্থাৎ দেশের জনসাধারণের কত অংশ কোন কাজে নিয়োজিত, এটাকে বলা হয় পেশাগত বা জীবিকা। 37টা হবে 1। 38টা, পেশাগত কাঠামোর পরিপ্রেক্ষিতে অর্থনীতিকে আমরা 3 ভাগে ভাগ করেছি, 3 ভাগে। 39, বর্তমানে ভারতের পেশাগত কাঠামো বা জীবিকা কাঠামোয় কর্মে নিযুক্ত সর্বাপেক্ষা বেশি জনসংখ্যা কোথায় নিযুক্ত? বর্তমানে ভারতে পেশাগত কাঠামো যতজন লোক, মানে পেশাগত কাঠামো বা জীবিকা কর্মে নিযুক্ত জনসংখ্যা নিযুক্ত সর্বাপেক্ষা বেশি জনসংখ্যা কোথায় নিযুক্ত? প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র, নাকি সেবা ক্ষেত্র? এটা হয় মাধ্যমিক ক্ষেত্র। বলছে কি বর্তমান
বর্তমান ভারতের পেশাগত কাঠামো বা জীবিকা কাঠামোয় কর্মে নিয়োজিত সর্বাপেক্ষা বেশি জনসংখ্যা কোথায় নেই? এটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্র 40। বর্তমানে ভারতের পেশাগত কাঠামো বা জীবিকা কাঠামোয় কর্মে নিযুক্ত সর্বাপেক্ষা কম জনসংখ্যা কোথায় নিযুক্ত? কোথায় কম নিযুক্ত জনসংখ্যা আছে? 40 হবে মাধ্যমিক ক্ষেত্র। 41 স্বাধীনতার পর ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনে ক্লার্ক ফিশার তত্ত্বের বাস্তব প্রতিফলন হিসেবে লক্ষ্য করা গেল। জাতীয় আয়ের ক্ষেত্রে লক্ষ্য করা গেল ভারতের পেশাগত কাঠামোয় বা ভারতের জীবিকার যে গুরুত্বপূর্ণ ক্লার্ক তত্ত্বের বাস্তব প্রতিফলন ঘটেনি। এটা ঠিক আছে। 41। 42 জাতীয় আয়ের ক্ষেত্রগত কাঠামো পরিবর্তন ভারতীয় অর্থনীতির উন্নতির লক্ষ্য। জাতীয় আয়ের ক্ষেত্রগত কাঠামো পরিবর্তন ভারতের অর্থনীতির উন্নতির লক্ষ্য, কিন্তু অর্থনৈতিক উন্নয়নের প্রতিফলন জীবিকা কাঠামো প্রতিফলিত হয়নি। এখানে এটা ক্লার্ক ফিশার তত্ত্ব এটাই বলেছে। 43 কি বলেছে? যে সমস্ত ব্যক্তি দেশের প্রচলিত মজুরিতে কাজ থাকা সত্ত্বেও কাজ করতে চায় না তাদের বলা হয় ইচ্ছাকৃত বেকার, আর এই ধরনের বেকারত্বকে বলা হয় ইচ্ছাকৃত বেকারত্ব। 44 যে সমস্ত ব্যক্তি দেশের প্রচলিত মজুরি হারে কাজ করতে রাজি থাকা সত্ত্বেও কাজ করতে রাজি হলেও কাজ পায় না তাদের বলা হয় বেকার। এই ধরনের বেকার অবস্থাকে বলা হয় কি বলতো? অনিচ্ছাকৃত বেকারত্ব, বা বলতে পারো শুধু বেকারত্ব। অ্যাকচুয়ালি আমাদের ইকোনমিক্সে অনিচ্ছাকৃত বেকারত্বকেই বেকারত্ব বলা, এটা আমি লিখেইছি। কি পয়েন্ট? 45 মূলধন প্রকারণ নতুন যন্ত্রের বিবর্তন, নতুন উৎপাদন সংগঠন, নতুন উৎপাদন পদ্ধতি, পুরাতন শিল্পের বিলোপ ইত্যাদি কারণে কর্মসংস্থান হ্রাস হওয়ার ফলে যে বেকারত্ব দেখা দেয় তাকে কি বলে? এরকম বেকারত্বকে বলা হয় কাঠামোজনিত বেকারত্ব। এরকম বেকারত্বকে বলা হয় কাঠামোজনিত বেকারত্ব। এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে মূলধনের স্বল্পতার জন্য জনসংখ্যা বৃদ্ধির ফলে মূলধনের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, মূলধন কমে গেছে, কৃষি ও শিল্পের উপযুক্ত উন্নয়নের অভাবে জনসাধারণের যে অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন উৎপাদন বা সেবামূলক কাজে নিযুক্ত না থেকে দীর্ঘকাল ধরে সম্পূর্ণ বেকার অবস্থায় পড়ে থাকে, এই ধরনের বেকারত্বকে কি বলে? দীর্ঘমেয়াদী বেকার। এটাকে বলে দীর্ঘমেয়াদী বেকার। বলেছে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, তারপরে যে মূলধনের স্বল্পতা মানে মূলধন কম, কৃষি ও শিল্পের উপযুক্ত উন্নয়নের অভাবে জনসাধারণের যে অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো উৎপাদন বা সেবামূলক কাজে নিযুক্ত না থাকে দীর্ঘকাল ধরে সম্পূর্ণভাবে বেকার অবস্থায় থাকে তাকে বলা হয় দীর্ঘমেয়াদী বেকারত্ব। 47 নম্বর কি বলেছে? বলছে অর্থনীতির বিভিন্ন কাজকর্মের মধ্যে অনেক কাজে বছরের কোনো সময় প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়, কিন্তু অন্য সময় তাদের কাজ থাকে না। যেমন কৃষিকাজ, চিনির কারখানা ইত্যাদিতে সারা বছর ধরে অর্থনৈতিক কাজ চলে না। বছরের একটি সময় ওই সমস্ত ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা কাজের অভাবে বেকার অবস্থায় থাকে। এই ধরনের বেকারত্বকে বলা হয় মৌসুমী বেকারত্ব। এই ধরনের বেকারত্বকে বলা হয় মৌসুমী বেকারত্ব। 48 দেশের জনসাধারণের একটি অংশ এমন কাজে নিযুক্ত থাকে যাতে তাদের শ্রমশক্তি, নৈপুণ্য, কাজের সময় ইত্যাদি সম্পূর্ণভাবে ব্যবহৃত হয় না। অর্থাৎ এই সমস্ত ব্যক্তি আপাত দেশে কাজে নিযুক্ত থাকলেও এদের প্রান্তিক উৎপাদন শূন্য বা শূন্যের কাছাকাছি হওয়ায় উৎপাদন ক্ষেত্র থেকে সরিয়ে নিলেও উৎপাদন উৎপাদন তোমার হ্রাস পায় না। এই অবস্থায় কি বলা হয়? প্রচ্ছন্ন বেকারত্ব বা ছদ্মবেশী বেকারত্ব।
আমি বারবার বলছি এগুলো সব কি পয়েন্টে লেখা আছে, যতক্ষণ না তুমি কি পয়েন্ট গুলো পড়বে ভালো করে কিন্তু আসবে না তোমার কাছে, এমসিকিউ তোমার মধ্যে আসবে না, ট্রাই করতে পারবে না, কানতামে রাইট আসবে। তোমাকে কি পয়েন্ট বারবার করে বলতে বারবার বলছি, দেখো আমার যেটা কাজ ছিল প্রথম 3টে চ্যাপ্টার বোঝানো, 3টে চ্যাপ্টার আমি বুঝিয়েছি, কিন্তু বাকি 4, 5, 6 ইউনিট এটা বোঝানো নেই। সত্যি কথা রিয়েলিটি বিশ্বাস করো, এটা বোঝানোর কিছু নেই, এগুলো ডেটা করতে হবে। আমি ডেটা গুলো সব এক জায়গায় রেডি করে দিতে পারি, তোমাকে সেগুলো করতে হবে, এইগুলো কাজ কেউ তোমাদের করা। ৪৯ নম্বর কি বলেছে, অর্থনৈতিক দেহের উপাদানগুলি স্বাভাবিক গতিশীলতার ত্রুটি বিচ্ছুতির জন্য সাময়িকভাবে কিছু কিছু ব্যক্তি কাজের সুযোগ হারায়। ঠিক আছে তো, এই ধরনের বেকারত্বকে কি বলে, এই ধরনের বেকারত্বকে বলে সংঘাতজনিত বেকারত্ব, সংঘাতজনিত বেকারত্ব। ৫০, সমাজে যাদের আর্থিক অবস্থা সচ্ছল নয়, যাদের বেঁচে থাকার জন্য অর্থ উপার্জনের প্রয়োজন হয়, যারা কিছু উচ্চশিক্ষা অর্জন করেছে, যারা কায়িক শ্রম পছন্দ করে না এবং কায়িক শ্রম ছাড়া অপেশাগত কাজ পছন্দ করে অথবা কাজ পায় না, তাদের শিক্ষিত বেকার বলে। আর এই ধরনের বেকারত্বকে শিক্ষিত বেকারত্ব বলে। ঠিক আছে। ৫১ নম্বর, ভারতে যে সমস্ত ব্যক্তি ১ বছর বা তার বেশি সময় বেকার থাকে, ভারতে যে সমস্ত ব্যক্তি ১ বছর বা তার বেশি সময় বেকার থাকে তাকে কি বলে, স্বাভাবিক পদমর্যাদার বেকারত্ব। ৫২ নম্বর, যে সমস্ত ব্যক্তি ১ সপ্তাহে বা ৭ দিনে ১ ঘন্টার জন্য কাজ পায় না, ১ ঘন্টার জন্য কাজ পায় না, তাকে কি বলা হয়, তাকে বলে চলতি সাপ্তাহিক পদমর্যাদার বেকারত্ব, সিডব্লিউএস। ৫৩, প্রতি সপ্তাহে, বলছে প্রতি সপ্তাহে কর্মহীন সমদিবস ও প্রতি সপ্তাহে মোট সমদিবসের অনুপাতের মাধ্যমে যে বেকারত্ব হিসাব করা হয়, বলেছে প্রতিটা সপ্তাহে মানে পার উইকে কর্মহীন সমদিবস, কর্মহীন সমদিবস আর মোট সমদিবসের যে অনুপাত, কর্মহীন সমদিবস আর মোট সমদিবসের যে অনুপাত মাধ্যমে যে বেকারত্ব হিসাব করা হয় তাকে কি বেকারত্ব বলে, তাকে বলা হয় চলতি দৈনিক পদমর্যাদার বেকারত্ব, সিডিএস। ৫৪, বর্তমানে ২০২৩ সালে ভারতে মোট শ্রমশক্তির বেকার কত, শ্রমশক্তির বেকার 8.03%, 8.03%। এবার নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতে বেকার সমস্যার কারণ নয়, এর মধ্যে কোনটা বেকার সমস্যার কারণ নয়। তার মানে তুমি ভাবো না কোনগুলো বেকার সমস্যা, কেন বেকার সমস্যা, বেকার বেকার সমস্যার কারণ, মানে বেকার কেন তৈরি হয়, বলছে স্বল্প আয়তনের উন্নয়নের হার, হ্যাঁ ঠিক আছে, দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি, ঠিক আছে, বেকার হয়, অনুপযুক্ত প্রযুক্তি বেকার হয়, ঠিক আছে, কিন্তু বাস্তবসম্মত শিক্ষা ব্যবস্থা বেকার সমস্যার কারণ নয়, এটা হবে অ্যান্সার। ৫৬, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতের বেকার সমস্যার কারণ নয়। এটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের উচ্চ হার, কি বললাম, অর্থনৈতিক উন্নয়নের উচ্চ হার। ৫৭ নম্বর, নিম্নলিখিত কর্মসূচিগুলির মধ্যে কোনটি ভারতে বেকার সমস্যা সমাধানের জন্য প্রত্যক্ষ সরকারি ব্যবস্থা নয়। আচ্ছা, ভালো করে পড়ো, বলছে এখানে অনেক মানে ভারতবর্ষ বেকার সমস্যা হয়েছে, এইগুলো সমাধান করার জন্য ভারত সরকার কি কর্মসূচি গ্রহণ করেছে, ঠিক আছে, তো কোনটা সরকারি ব্যবস্থা নয়। নরসিংহ কমিটি গঠন, এটা হচ্ছে সরকারি ব্যবস্থা নয়। নিম্নলিখিত কর্মসূচিগুলোর মধ্যে কোনটি ভারতে বেকার সমাধানের জন্য প্রত্যক্ষ সরকারি ব্যবস্থা নয়।
এটা হবে মাল হত্যা কমিটি গঠন। কি হবে? মাল হত্যা কমিটি গঠন, এটা হবে অ্যান্সার, মাল হত্যা কমিটি গঠন। নেক্সট, নিম্নলিখিত কর্মসূচির মধ্যে কোনটি ভারতে বেকার সমাধানের জন্য প্রত্যক্ষ সরকারি ব্যবস্থা নয়? আবার কোনটা প্রত্যক্ষ সরকারি ব্যবস্থা নয়? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য গ্রহণ। বাকি সব করে তো সরকারি ব্যবস্থা, তার বাকি সব করে তো প্রত্যক্ষ সরকারি ব্যবস্থা, কোনটা প্রত্যক্ষ সরকারি ব্যবস্থা নয়? বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য গ্রহণ। 60, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতের নীতি আয়োগ যে জাতীয় কর্মসংস্থান নীতি ঘোষণা করে তার অন্তর্ভুক্ত নয়? নীতি আয়োগ যে জাতীয় কর্মসংস্থান নীতি ঘোষণা করে তার মধ্যে পড়ে না, কোনটা? সামাজিক কুসংস্কার দূরীকরণ। মানে নীতি আয়োগ এখানে বলেছে 4টে পয়েন্ট দিয়েছে, তার মধ্যে কোনটি ভারতের নীতি আয়োগ যে জাতীয় কর্মসংস্থান নীতি ঘোষণা করে তার মধ্যে পড়ে না? তো পড়ে কোনগুলো? শ্রমের বাজারে তথ্য সমূহের পর্যালোচনা উন্নয়ন, শিক্ষা ও সমদক্ষতার উন্নয়ন, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও উদ্যোগের উন্নয়ন। এবার বলতে 61 নম্বর, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতের শিক্ষিত বেকার সমস্যার কারণ নয়? শিক্ষিত বেকার সমস্যা সৃষ্টির কারণ নয়, কোনটা? সামাজিক কুসংস্কার, ঠিক আছে, সামাজিক কুসংস্কার। ওই যে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতের শিক্ষিত বেকার সমস্যা সৃষ্টির কারণ নয়? সামাজিক কুসংস্কার। আসক্তি। ভারতের শিক্ষিত বেকার সমস্যা সমাধানের যুক্ত নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি অপ্রাসঙ্গিক, মানে কোনো প্রাসঙ্গিক নয়? ভারতবর্ষের শিক্ষিত বেকার সমাধানের জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া অপ্রাসঙ্গিক বলেছে। জমিদারি প্রথা প্রবর্তন, জমিদারি প্রথা প্রবর্তন। এবারে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতে বেকার সমস্যা প্রস্তাবিত সমাধানের সূত্রের মধ্যে পড়ে না? এটা হবে সমাজ সংস্কার, সমাজ সংস্কার। নেক্সট, নিম্নলিখিত উৎসগুলির মধ্যে কোনটি ভারতে বেকার সমস্যা সমাধান, বেকার সমাধান সম্পর্কে তথ্য সংগ্রহের উৎস নয়? তথ্য সংগ্রহের উৎস নয় কোনটা? 64 নম্বর কোশ্চেন বলে কৃষি মূল্য কমিশন। পঁয়ষট্টি নম্বর, যে সমস্ত ব্যক্তি দেশের প্রচলিত মজুরির কাছ থেকে সত্ত্বেও কাজ করতে চায় না তাদের বলা হয় তোমার ইচ্ছাকৃত বেকার, এবং এই ধরনের বেকারত্বকে বলা হয় ইচ্ছাকৃত বেকারত্ব। এটা একদম সোজা কোশ্চেন ছিল, 65 এক। 66, আমরা আগে বলছি আমাদের ইংরেজিতে বেকারত্ব বলতে অনিচ্ছাকৃত বেকারত্বকে বোঝায়। 67, যে সমস্ত ব্যক্তি দেশের প্রচলিত মজুরিতে কাজ করতে রাজি থাকা সত্ত্বেও কাজ পায় না তাদের বলা হয় অনিচ্ছাকৃত বেকার, আর এই ধরনের বেকারত্বকে বলা হয় অনিচ্ছাকৃত বেকারত্ব। প্রথম পয়েন্ট, যে সমস্ত ব্যক্তি দেশের প্রচলিত মজুরি হারে কাজতে রাজি থাকা সত্ত্বেও কাজ পায় না তাদের বলা হয় বেকার, এবং এই ধরনের অবস্থাকে বলা হয় বেকারত্ব বা কর্মে নিয়োগ। 68, ভারতের বৈশ্বিক বেকারত্বের সমস্যা মূলত কোথায় ভয়াবহ? কৃষিক্ষেত্রে, কৃষিক্ষেত্রে ভয়াবহ। ভারতের ড্যাশ সব থেকে বেশি মৌসুমী বেকারত্ব, ভারতের কোথায় সব থেকে বেশি মৌসুমী বেকারত্ব দেখা যায়? কৃষিক্ষেত্রে। তো এই যে কোশ্চেন বললাম পড়া 69 খানা কোশ্চেন মোটামুটি বোঝা। এরপরে আরো কি আছে, এখনো এখনো মোটামুটি ধরো 5 পার্ট এমসিকিউ আছে, সেগুলো আমি বলছি, সেটা বলছি।
শূন্যস্থান পূরণ, জাতীয় আয়ের ক্ষেত্রগত গঠন সম্পর্কে, ঠিক আছে, ক্লার্ক ফিশার তত্ত্ব নিয়ে প্রথম দিকে জাতীয় আয়ের প্রাথমিক ক্ষেত্রের গুরুত্ব ক্রমশ, ঠিক আছে, এখানে ক্রমশ, এখানে ড্যাশ হবে, ড্যাশ ক্রমশ ড্যাশ থাকে, এবং মাধ্যমিক ক্ষেত্রের গুরুত্ব ক্রমশ ড্যাশ থাকে। তো সিম্পল কোশ্চেন বলেছি, জাতীয় আয়ের ক্ষেত্রগত গঠন সম্পর্কে ক্লার্ক ফিশার তত্ত্ব নিয়ে প্রথম দিকে জাতীয় আয়ের প্রাথমিক ক্ষেত্রের গুরুত্ব ক্রমশ কমতে থাকে, প্রাথমিক ক্ষেত্রের গুরুত্ব ক্রমশ কমতে থাকে, এবং মাধ্যমিক ক্ষেত্রের গুরুত্ব ক্রমশ বাড়তে থাকে। ঠিক আছে, প্রাথমিক ক্ষেত্রে কমতে থাকছে আর মাধ্যমিক ক্ষেত্রে বাড়তে থাকছে। এটা প্রথম কোশ্চেনের অ্যান্সারটা হবে, এক একটা একই হবে। 2 নম্বর বলতে, যে সমস্ত ব্যক্তি কাজে নিযুক্ত থাকলেও যাদের প্রান্তিক উৎপাদনশীলতা, যাদের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বা শূন্যের কাছাকাছি, ঠিক আছে, শূন্য বা শূন্যের কাছাকাছি, তাদেরকে বলা হয় প্রচ্ছন্ন বেকারত্ব বা ছদ্মবেশী বেকারত্ব। উৎপাদনশীলতা শূন্য বা শূন্যের কাছাকাছি, তাদের বলা হয় ড্যাশ বেকারত্ব, প্রচ্ছন্ন বেকারত্ব বা ছদ্মবেশী বেকারত্ব। এবার ম্যাচ করতে হবে, বলছে স্তম্ভ মানানসই বা সমকক্ষ কলম ম্যাচিং করে সঠিক বাই সিলেক্টিং দ্য রাইট অ্যান্সার। দেখো, ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায় কবে? 1947 সালে। তো বলার কিছু নেই, কিন্তু জানো। তাহলে একেরটা কি হবে? সি। প্রজাতন্ত্রী চীন সৃষ্টি হয় কবে? 1949 সালে। দুয়েরটা হবে ডি। চীনের অর্থনীতিতে উদারীকরণ যদি আরো বেশি কার্যকর করা হয় কবে? 1993 সালে। তিনেরটা হবে বি। আর ভারতের পরিচালনা কমিশনের অস্তিত্ব শেষ হয় কবে? 2017 সালে। পরিচালনা কমিশন যেখানে শেষ হয়ে যাচ্ছে। তাহলে চারেরটা হবে এ। তাহলে অ্যান্সার হবে একের। যে সমস্ত ব্যক্তি, এটা হবে যে সমস্ত ব্যক্তি 1 বছর বা তার বেশি সময় বেকার থাকে তাদেরকে কি বলা হয়? শুনতে 1 বছর বা তার বেশি সময় বেকার থাকে তাদেরকে কি বলা হয়? এটা তো জানি আমরা। বলো, যে সমস্ত ব্যক্তি 1 বছর বা তার বেশি সময় বেকার থাকে তাদেরকে কি বলা হয়? স্বাভাবিক পদমর্যাদার বেকারত্ব, সি হবে। তাহলে যে সমস্ত ব্যক্তি 1 সপ্তাহে বা 7 দিনে 1 ঘন্টার জন্যও কাজ পায় না, 1 ঘন্টার জন্যও কাজ পায় না, তাদেরকে কি বলে? তাদেরকে বলে চলতি সাপ্তাহিক পদমর্যাদার বেকারত্ব। সব লেখানো আছে কি পয়েন্ট দিয়ে, কোনো কিছু বাদ নেই, কোনো কিছু বাদ নেই, কি পয়েন্ট লেখানো। 3 নম্বর, জনসংখ্যা বৃদ্ধির ফলে, জনসংখ্যা বৃদ্ধির ফলে মূলধনের স্বল্পতার জন্য, জনসংখ্যা বৃদ্ধির ফলে মূলধনের স্বল্পতার জন্য কৃষি ও শিল্পের উপযুক্ত উন্নয়নের অভাবে জনসাধারণের যে অংশ প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো উৎপাদন ও সেবামূলক কাজে নিযুক্ত না থেকে দীর্ঘকাল ধরে সম্পূর্ণ বেকার থাকে তাকে বলে দীর্ঘকালীন বেকারত্ব। তিনেরটা হবে এ। লাস্ট চারেরটা, চিনির কারখানা, কৃষিকাজ, বন্দরের কাজ এতে সারা বছর ধরে অর্থনৈতিক কাজ চলে না বলে বছরে একটি সময় এই সমস্ত ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা কাজের অভাবে বেকার অবস্থায় থাকে, এই ধরনের বেকারত্বকে বলা হয় সেই বেকারত্ব। চারেরটা হবে বি। তাহলে কোন অ্যান্সারটা হচ্ছে? দেখো, একটা সি ডি এ বি, দুয়েরটা হবে। 5 নম্বর, assertion reasoning type question, choose the correct option। assertion reasoning type question, প্রথম অ্যাসারশনটা কি বলে? যে ভারতে বেকারত্বপূর্ণ বা কর্মহীন অর্থনৈতিক সমৃদ্ধি। আচ্ছা, সেকেন্ড রিজনটা কি বলছে ওরা? বলছে ভারতে ক্রমবর্ধমান জনশক্তির জন্য
পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না করে অর্থনীতি সম্প্রসারণ করেছে। তার মানে ভারতবর্ষের ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না করে, যথাযথ কর্মসংস্থান চাকরির ব্যবস্থা না করে অর্থনীতি সম্প্রসারণ করেছে। তো এটাই হচ্ছে তোমার কর্মহীন অর্থনীতি সমৃদ্ধি। ঠিক আছে, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার হবে তোমার এক একটা, অর্থাৎ অ্যাসারশন আর রিজনিং দুটোই সত্য, রিজনটা হচ্ছে কারেক্ট এক্সপ্রেশন অফ অ্যাসারশন। 6 নম্বর কি বলেছে, ভারতের তুলনায় চীনে নগরায়ন ঘটেছে দ্রুত হারে। একদম ঠিক, একদম ঠিক, ভারতবর্ষের তুলনায় চীনে তাড়াতাড়ি নগরায়ন ঘটেছে। এটাই আমি কি পয়েন্টে করেছি, লিখেছি ভারতবর্ষের চীনে তাড়াতাড়ি নগরায়ন ঘটেছে। কারণ কি জানো তো, ভারতবর্ষে যত মানে ভারতবর্ষে বসবাসটা সবচেয়ে বেশি বসবাস করে গ্রাম। আর ভারতবর্ষে যত যত জনসংখ্যা তার বেশি লোক বসবাস করে গ্রাম। ঠিক আছে, আর চীনে কি হয়েছে, চীনে যত লোক বসবাস করে তাদের সবচেয়ে বেশি লোক বসবাস করে শহর। তাহলে কি বলবো, ভারতবর্ষের তুলনায় চীনে বেশি নগরায়ন ঘটেছে। তো এখানে এটাই বলেছে, তার মানে বলছে বর্তমান 2023 সালে ভারতের গ্রাম অঞ্চলে বসবাসকারী জনসংখ্যা হচ্ছে এত %, আর শহরাঞ্চলে এত %, 36.36%। অপরপক্ষে 2023 সালে চীনে গ্রামাঞ্চলে বসবাসকারী জনসংখ্যা হচ্ছে এত %, গ্রামে আর শহরে এত। তাহলে কোথায় বেশি নগরায়ন ঘটেছে বুঝেই গেছো। তাহলে কারেক্ট অ্যান্সার হবে কি এ আর আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 6 হবে 2, এটাও হবে 6টা 2। এবার দেখো ডায়াগ্রাম বেস করতে, ঠিক আছে, ভারতবর্ষে বেকারত্বের কারণ, এরা অনেকগুলো পয়েন্ট দিয়েছে, তোমাকে বলতে হবে ভারতবর্ষে বেকারত্বের কারণ কোনগুলো। ভারতবর্ষে বেকারত্বের কারণ, দেখো প্রথমে এটা একটা পয়েন্ট দিয়েছে, এটা একটা পয়েন্ট দিয়েছে, এটা একটা পয়েন্ট দিয়েছে, এটা একটা পয়েন্ট, 4টে পয়েন্ট। কোনটা ভারতবর্ষে বেকারত্বের কারণ? প্রথমটা বলেছে স্বল্প অর্থনৈতিক উন্নয়নের হার, হ্যাঁ। দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি, হ্যাঁ। অনুপযুক্ত প্রযুক্তি, তাহলে এটা তো কারণ, আমাদের লাগছে না কারণ। পরেরটা সঠিক জাতীয় কর্মসংস্থান নীতি, প্রকৃতি নির্ভর কৃষি, এইগুলো লাগছে না। মানে মেন পয়েন্ট আমার কাছে লাগছে কোনটা, আমি আর বললাম না, আমার এটাই লাগছে কারেক্ট, এটাই কারেক্ট। ভারতে কেন বেকার, এত কেন বেকার, ভারতে? কারণটা হচ্ছে স্বল্প অর্থনৈতিক উন্নয়নের হার, দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি আর অনুপযুক্ত প্রযুক্তি। 8টা বলছে উদারীকরণের পরবর্তী সময়ে ভারতে জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টন, বলছে মাধ্যমিক ক্ষেত্রের তুলনায় সেবা ক্ষেত্রের অবদান কমে। এটা খুব দিয়েছে, মাধ্যমিক ক্ষেত্রের তুলনায় সেবা ক্ষেত্রে অবদান বেশি। তার মানে প্রথম পয়েন্টটা হলো না, সেকেন্ড পয়েন্টে চলে আসে। উদারীকরণের পরবর্তী সময়ে ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টন, প্রাথমিক ক্ষেত্রের অবদান হ্রাস পেলেও এই হারে ওঠানামা আছে। তৃতীয় ক্ষেত্রের অবদান বৃদ্ধি পেলেও এই হারে ওঠানামা আছে। কৃষি ক্ষেত্রের অবদান বৃদ্ধি। ঠিক আছে, এটা কারেক্ট লাগে আমাদের, 2 এর অ্যান্সারটা কারেক্ট লাগে, তাই না? 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বেশি, 2 নম্বরটা বেশি কারেক্ট নম্বর। যে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, সহায়তা, ঠিক আছে, আগে পরে আছে সাধিত। ভারতে বেকার সমস্যা সমাধানের জন্য উল্লেখযোগ্য সরকারি কর্মসূচি প্রধানমন্ত্রী রোজগার যোজনা, ঠিক আছে। তো যে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, ঠিক আছে। প্রথমে বলেছে ভারতবর্ষে বেকার সমস্যা সমাধানের জন্য উল্লেখযোগ্য সরকারি কর্মসূচি হচ্ছে প্রধানমন্ত্রী রোজগার যোজনা। তারপর বলছে জওহর গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি, তাহলে এটা হচ্ছে 1 নম্বর লাগছে, এটা হচ্ছে 2 নম্বর লাগছে। তারপর জাতীয় কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প, এটা তোমার 3 নম্বর। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, এটা তোমার 4 নম্বর। লাস্ট নীতি আয়োগ বা জাতীয় কর্মসংস্থান নীতি,
ফার্স্ট। তাহলে এটার অ্যান্সারটা কিভাবে লিখবো দেখো, এক হচ্ছে এ, দুই হচ্ছে ডি, তিন হচ্ছে সি, চার হচ্ছে ই, আর পাঁচ হচ্ছে বি। এটা হচ্ছে অ্যান্সার প্রথমটা। দশেরটা বলেছে উদারীকরণের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যার রাজনীতি সঠিক ক্রম নির্বাচন করুন। এই যে প্রশ্নে, তো উদারীকরণের শুরু থেকে ভারত প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা ক্রমাগত হ্রাস পেয়েছে। উদারীকরণ শুরু 1991 সালে ভারতে কর্মনিযুক্ত জনসংখ্যা প্রায় 67.4% ছিল। 2022 সালে ভারতে কর্মনিযুক্ত জনসংখ্যা প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত, এটা ঠিক লাগছে না, এটা পড়ে আমার কাছে ঠিক লাগলো না। পরের পয়েন্টটা দেখো, পরের পয়েন্টটা কি বলতে চাইছে, পরের পয়েন্ট মনে হয় বেশি মানে জেনুইন লাগে। উদারীকরণ শুরু 1991 সালে ভারতে কর্মনিযুক্ত জনসংখ্যার প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত ছিল 67.4%। 2001-2 সালে ভারতে কর্মনিযুক্ত জনসংখ্যা প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত ছিল 60.8%। 2009-10 সালে ভারতে কর্মে নিযুক্ত জনসংখ্যা প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত ছিল 53.2%। 2022 সালে ভারতের কর্মনিযুক্ত জনসংখ্যা প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত 42.9%। উদারীকরণের শুরু থেকে ভারতে প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা ক্রমাগতভাবে হ্রাস পেয়েছে। এটা কারেক্ট অ্যান্সার হবে, হ্যাঁ। গুড। সত্য মিথ্যা বলছে, ভারতে বেকারত্বপূর্ণ বা কর্মহীন অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কারণ হলো দক্ষতার ব্যবধান। ঠিক আছে, এটা ঠিক আছে, দক্ষতা ব্যবধান, স্কিল গ্যাপ, এটা ঠিক আছে। ভারতে বাস্তবে ভারতীয় শ্রমশক্তি একটি উল্লেখযোগ্য অংশের প্রতিটি কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতার অভাব রয়েছে, যেটি শিক্ষিত যুবকদের বেকারত্বের দিকে পরিচালিত করে। তার মানে স্টেটমেন্ট এটা ঠিক আছে। আর স্টেটমেন্ট বিটা কি বলছে, যে সমস্ত ব্যক্তি দেশে প্রচলিত কাজ থাকা সত্ত্বেও কাজ করতে চায় না, তাকে কি বলে, তাকে ইচ্ছাকৃত বেকার বলে, অনিচ্ছাকৃত বেকার। এটা ভুল দিয়েছে। তার মানে 11টা, মানে 11 নম্বর কোশ্চেনটা প্রথমটা হবে সত্য, পরেরটা মিথ্যা। এই যে একের অ্যান্সার। স্টেটমেন্ট কি বলে, 2023 সালে ভারতে মাথাপিছু আয় $2,540। 2023 সালে চীনে মাথাপিছু আয় 12,600। সুতরাং চীন আর্থিক দিকে ভারতের তুলনায় অনেক অনুন্নত। পড়েছে দেখো, ভালো করে তুমি পড়ো। 2023 সালে ভারতে মাথাপিছু আয় $2,543। 2023 সালে চীনে মাথাপিছু আয় $12,600। কার ডলার বেশি? আহ, বুঝতেই পারছো। তাহলে চীনের বেশি, তাহলে চীন তো উন্নত, শুধু চীন আর্থিক দিক থেকে ভারতের তুলনায় উন্নত না। এবার বলছে সেকেন্ড স্টেটমেন্ট, বর্তমানে 2023 সালে ভারতে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার 26.62। আর এই সময় 2023 সালে চীনে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার 15.1। এই তথ্য প্রমাণ করে যে শিশু স্বাস্থ্য সম্পর্কিত সুযোগ সুবিধা চীনের তুলনায় ভারতে কম। এটা ঠিক আছে, সেকেন্ড স্টেটমেন্ট আমাকে ঠিক লাগছে। তাহলে 2 এর অ্যান্সারটা হবে। তেরোটা বলছে কেস বেস কোশ্চেন, মানে ভারতে বেকারত্বপূর্ণ বা কর্মের অর্থ সমৃদ্ধি হলে এমন এক পরিস্থিতিকে বোঝায় যেখানে ভারত উল্লেখযোগ্যভাবে অর্থ সমৃদ্ধি অনুভব করে, কিন্তু কর্মসংস্থান সুযোগের ক্ষেত্রে অনুপবৃদ্ধি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো বলছে ভারতের বেকারত্বপূর্ণ বা কর্মহীন অর্থনীতি সমৃদ্ধি এমন পরিস্থিতিকে বোঝায় যেখানে ভারত উল্লেখযোগ্য অর্থ সমৃদ্ধি অনুভব করে, কিন্তু কর্মসংস্থান সুযোগের ক্ষেত্রে সেরকম অনুপবৃদ্ধি দেখতে পাওয়া যায়। এটা কারেক্ট আছে, তার উত্তর আমি হ্যাঁ। আর নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, বলছে ভারতে প্রতিবেশী দেশগুলি কোনগুলো? আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, চীন, শ্রীলঙ্কা। আর কি হতে পারে এখানে? পাকিস্তান। দেখো
এই ছিল, আমি এই কোশ্চেন গুলো বললাম, এই কোশ্চেন কিন্তু দেখো আমি কিন্তু বারবার একটা কথা বলছি, বারবার একটা কথা বলছি, আমি যে কি পয়েন্ট দিয়েছি কি পয়েন্টটা ভালো করে পড়ে নিতে হবে। তারপর তুমি এমসিকিউ করো। কি পয়েন্ট পড়ে গেলেও তুমি এমসিকিউ, অনেক এমসিকিউ করতে পারবে। কি পয়েন্ট গুলো যদি তুমি পড়া থাকে আর কিছু করতে হবে না। ঠিক আছে? তো এই চ্যাপ্টারে যে এই যে এমসিকিউ গুলো, আমি এটা একটা বই দিয়ে করালাম। আমি নেক্সট ক্লাসে আরেকটা বই দিয়ে এমসিকিউ গুলো করাবো। নেক্সট ক্লাসে আরেকটা বই দিয়ে এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো করাবো। তাহলে তোমার পুরো ব্যাপারটা দুটো বই যখন এমসিকিউ করে তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই এমসিকিউ গুলো পড়ে ফেলো। আর বারবার এমসিকিউ করার আগে এই যে কি পয়েন্ট, এই যে কি পয়েন্ট, এই কি পয়েন্ট গুলো তুমি ভালো করে পড়ো, ভালো করে পড়ো তো, ভালো করে কি পয়েন্ট গুলো পড়ো। ঠিক আছে? কার কার কি পয়েন্ট পড়া আছে, কার কার কি পয়েন্ট গুলো পড়া হয়ে গেছে এই চ্যাপ্টারে, এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কার কার কি পয়েন্ট গুলো পড়া হয়ে গেছে। ঠিক আছে? আর যদি তোমাদের কারোর কি পয়েন্ট দরকার হয়, যদি তোমাদের কারোর কি পয়েন্ট দরকার হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, বলবে যে কি পয়েন্ট লাগবে, তাহলে আমি তাদেরকে পার্সোনালি কি পয়েন্ট দিয়ে দেবো, প্রোভাইড করবো। ঠিক আছে? চলো, এই ভিডিওটি এখানেই শেষ করছি। কিন্তু কমেন্ট করতে হবে, কমেন্ট করতে হবে, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করলে হবে না কিন্তু, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করলে হবে না কিন্তু। হ্যাঁ, তোমাকে কি পয়েন্ট, তোমার যদি এই চ্যাপ্টারের কি পয়েন্ট গুলো যদি লাগে, তাহলে তুমি অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করে স্যার আমার কি পয়েন্ট লাগবে, ইকোনমিক্স এর 5th ইউনিটের আমি কি পয়েন্ট প্রোভাইড করে দেবো, আমি কি পয়েন্ট প্রোভাইড করে দেবো। ঠিক আছে তো? ঠিক আছে, আগে মেসেজ করবে, মানে তোমার ইউটিউবে কমেন্ট করবে, তারপর তারপর হোয়াটসঅ্যাপ মেসেজ করবে। আমি কিন্তু কমেন্ট চেক করে তারপর কিন্তু আমি হোয়াটসঅ্যাপে তোমার কি পয়েন্টটা তোমরা পাও। সুতরাং মাথায় রাখবে, এই কন্ডিশনটা মাথায় রাখবে, ব্যাস আর কিছুই না। তো এর পরের ক্লাসে আমরা এরকমই শুধু এখন মাঝে মাঝে এইগুলো আমরা ফোকাস করার চেষ্টা করবো। ইকোনমিক্স খুবই ইজি জিনিস, তুমি এই ব্যাপারগুলোকে ফোকাস করো, কি পয়েন্ট ফোকাস করো, নাহলে কিন্তু তুমি পারবে না। কেন তুমি ডাইরেক্ট মুখস্থ করতে যেও না, কি পয়েন্ট গুলো ভালো করে পড়ে নাও, ভালো করে পড়ো, 2-3 বার রিডিং করো তো, ভালো করে রিডিং করো কি পয়েন্ট গুলো, তাহলে তোমার এমসিকিউ হয়ে যাবে।